সবাইকে আবারও শুভরাত্রি এবং শুভ সন্ধ্যা একই সাথে। কারণ এমন একটা সময় আমরা ক্লাস শুরু করছি যে 8টায়, এটা আসলে শুভ সন্ধ্যায় বলবো আর কি, ও রাত্রির মাঝামাঝি। ওয়ালাইকুম আসসালাম ওয়াফি, আমি আছি ওয়াফি, আলহামদুলিল্লাহ। জিনাত ওয়ালাইকুম আসসালাম। তুবা ওয়ালাইকুম আসসালাম, আমি আছি আলহামদুলিল্লাহ। তোমার কি অবস্থা? সামান্তা নমস্কার। সামান্তা, আমি আছি। তোমার কি অবস্থা সামান্তা? পড়াশোনা কেমন হচ্ছে? লিহা ওয়ালাইকুম আসসালাম। স্যার স্ক্রিন দেখা যাবে এখন। জুই ওয়ালাইকুম আসসালাম, তুমি কেমন আছো জুই? আমি আছি। জি রুবাইয়া, আমি আছি ভালো। আতিফ, জি আমি আছি আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম তহিদুল, আমি আছি আলহামদুলিল্লাহ। জায়েদ স্যার, এখন কি কেমিস্ট্রি? ইয়েস, এখন কেমিস্ট্রি। আজকে রুটিন মনে হয় তুমি দেখতে ভুলে গেছো। জায়েদ। ইমা ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, ভাইয়া, ওকে, হ্যাঁ ইমা, আমি আছি আলহামদুলিল্লাহ। জান্নাতুল তাজরি ওয়ালাইকুম আসসালাম, আমি আছি আলহামদুলিল্লাহ। সবাই আমাকে ঠিক মতো দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু ভালো মতো জানাও। আর একটু অপেক্ষা করি, হ্যাঁ, যেহেতু আমাদের ক্লাসটা সেদিন আমরা ঠিক মতো খুব ভালোভাবে ক্লাস নিতে পারিনি, বিকজ অফ আমরা সেদিন একটু অ্যানাউন্সমেন্টে ছিলাম। আজকে সেখান থেকে শুরু করব। জি অল ক্লিয়ার, ওকে। ওয়ালাইকুম আসসালাম। সবসময় একটা কথা বলি, সেটা হলো যে এডু পরিবারের সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর নট আব্দুল্লাহ, আচ্ছা আব্দুল আলিম, ওকে ওকে, সরি 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 সরি। আর প্রথম কথা হলো যে এডু পরিবার একটা স্লোগানকে লক্ষ্য করে সামনের দিকে আমরা আগানোর চেষ্টা করছি। স্লোগানটি হলো যে সন্তানের ভবিষ্যতে আজীবনের সঙ্গী। আমরা আজীবন তোমাদের সঙ্গী হিসেবে থাকতে চাই এবং তোমরাও আমাদের সাথে সঙ্গী হিসেবে আজীবন থাকবা, এই আশা করি। ঠিক আছে? আচ্ছা, আজকেও আমি কিঞ্চিত একটু অসুস্থ, কারণ একটু ঘুমও কম হয়েছে আজকে রাত্রে, প্লাস একটু ঠান্ডাও লেগেছে। আচ্ছা, গতদিন যে জায়গা থেকে শুরু করছিলাম, আমার পরিচয় তোমরা সবাই জানো। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে, আমার সাবজেক্ট হলো বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, খুবই মজার একটা সাবজেক্ট, খুবই পেইনফুল একটা সাবজেক্ট, মজার এবং পেইন একই সাথে। ঠিক আছে, আচ্ছা ওকে লিয়া, চলো। আর আর কথা হলো যে আমার সাথে তোমরা একটু নোট ডাউন করবা, ঠিক আছে? আমি চাইছিলাম তোমাদেরকে বইয়ের সাথে সাথে বইটা আজকে দেখাই পড়াইতে, তারপর আমার যেহেতু স্লাইড বানানো ছিল, তো সেখান থেকে পড়ানো শুরু করতেছি। দেখো, এখানে বলছে যে রাসায়নিক শক্তিকে আসলে আমরা অন্য শক্তিতে কিভাবে কনভার্ট করতে পারি, বা অন্য প্রকার শক্তিতে কিভাবে কনভার্ট করতে পারবো, সেখান বিষয়ে কয়েকটা কথাবার্তা। দেখো, তোমাদের বইয়ে জ্বালানি পোড়ানোর কথা বলা হয়েছে। আসলে জ্বালানি পুড়িয়ে আমরা কি করি? ঠিক আছে, যেমন ধরো বিভিন্ন আমাদের যে যানবাহন বা ভেহিকেলগুলো আছে, বিশেষ করে ধরো বাইক, তারপরে ধরো বাস, ট্রাক, তারপরে ধরো গাড়ি, এখানে আমরা জ্বালানি ব্যবহার করি। অনেক ক্ষেত্রে অকটেন ব্যবহার করি, অনেক ক্ষেত্রে পেট্রোল ব্যবহার করি, আবার ডিজেলও ব্যবহার করি। ঠিক আছে, তো এই জ্বালানিগুলো মূলত আমরা করে কি কাজ করি? এই জ্বালানিগুলো মূলত যে রাসায়নিক যে শক্তিটা ছিল, এগুলো তো সম্পূর্ণ রাসায়নিক শক্তি না। যেমন ধরো পেট্রোল আমরা পাইছিলাম কিভাবে, মনে আছে? আচ্ছা, তোমরা পড়ো নাই, 11 নম্বর চ্যাপ্টারে আমরা পড়বো পেট্রোল। তারপর ধরো কেরোসিন, তারপর ধরো ডিজেল, তারপরে ধরো অকটেন, এগুলো সম্পূর্ণ আসছে হলো তোমার পেট্রোলিয়াম থেকে। তো পেট্রোলিয়াম হলো তোমার একটা হাইড্রোকার্বনের যৌগ, তার মানে রাসায়নিক একটা শক্তি বা রাসায়নিক যৌগ। তো মূলত এই আমরা জ্বালানিগুলোকে পোড়ালে আমরা কি পাবো? রাসায়নিক শক্তি থেকে আমরা হলো তাপ শক্তি পাই। তুমি যদি বাইকের ভিতরের ইঞ্জিনের যদি মেকানিজমটা দেখো, দেখবা অনেক ক্ষেত্রে অ্যাড দেখায় যে এই মোবিলটা ইউজ করতে হবে, ওই মোবিলটা ইউজ করতে হবে। তো সেই ক্ষেত্রে দেখবা একটু মেকানিজম দেখা যায়, পিস্টন দেখা যাচ্ছে যে এইভাবে ঘুরতেছে ঘুরতেছে। তো তারা একে অপরের সাথে ঘর্ষণ খায়, ঘর্ষণের ফলে সেখানে স্পার্ক ক্রিয়েট হয় এবং প্রচুর তাপশক্তি তৈরি হয়। তো মূলত এই তাপশক্তি পরবর্তীতে আসলে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। তার মানে জ্বালানি পোড়ালে আমরা রাসায়নিক শক্তি পাচ্ছি, তাই তো? আমরা কি শক্তি পাচ্ছি? রাসায়নিক শক্তি পাচ্ছি। এবং রাসায়নিক শক্তি থেকে আমরা কি পাবো? রাসায়নিক শক্তি থেকে আমরা পাবো হলো তাপ শক্তি। কি শক্তি? তাপ শক্তি পাবো। ঠিক আছে, এই জিনিসগুলো একটু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো এমসিকিউর জন্য তোমাদের মনে রাখতে হবে। ওকে,
আচ্ছা, এরপর আছে যে আমরা 31st আতশবাজি ফুটাই, তাই না? আতশবাজি ফুটাই। তো এই ক্ষেত্রে আতশবাজি ফুটালে কি হয়? তো দেখা যায় যে আমরা যখন বোম ফুটাই বা আতশবাজি যখন ফুটাচ্ছি, তখন আসলে সেখানেও তো রাসায়নিক শক্তি আছে। সেই রাসায়নিক শক্তিটা মূলত আমরা যখন বোম ব্লাস্ট হচ্ছে বা ধরো মনে করো ফুলঝুরির মতো আতশবাজিটা উপরে আকাশে দেখতে পাচ্ছি। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন মনে করো আ রঙের তোমার হলো আ কি বলবো? যে ঝলকানি পড়তেছে, আগুনের ফুলকি পড়তেছে। তারপরে ধরো মনে করো আ লিখা উঠে অনেক সময়, হ্যাঁ? তো এই জিনিসগুলো মূলত তো দেখতে পাচ্ছি আমরা, তাই না? তো রাসায়নিক শক্তি থেকে আমরা কি পাচ্ছি? তা আলোক শক্তি পাচ্ছি এবং আলোক শক্তি থেকে আবার এই যে বোম ব্লাস্ট হচ্ছে, সেই বোম ব্লাস্ট হওয়ার কারণে শব্দ তুমি শুনতে পাচ্ছ। তার মানে শব্দ শক্তিও একই সাথে তুমি পাচ্ছ। আবার একই সাথে তুমি হলো যান্ত্রিক শক্তিও পাচ্ছ। একই সাথে কি পাচ্ছ? যান্ত্রিক শক্তিও পাচ্ছ। ঠিক আছে? সো আতশবাজি মানে এগুলো রেলেভেন্ট কিরকম যে আসলে এগুলো আমরা ফিজিক্সে মোটামুটিভাবে পড়ছি। তারপরও তোমাদেরকে একটু বইয়ে যেহেতু আছে টপিকটা, আমি কোনো টপিক মিস করতে চাই না। এইজন্য তোমাদেরকে বলে দেয়া, একটু মেমোরাইজ করে দেয়া। যে আমরা যখন আতশবাজি বা বোম ব্লাস্ট করতেছি তখন আসলে আল্টিমেটলি কি হয়? তখন আসলে আল্টিমেটলি যেটা হয় সেটা হলো যে রাসায়নিক শক্তি রাসায়নিক শক্তি কিসে কনভার্ট হয়? অনেকগুলা জিনিসে কনভার্ট হয়। কিতে? দেখো, আমরা আলোক শক্তি পাচ্ছি, কারণ আমরা দেখতে পাচ্ছি। তারপরে আমরা শব্দ শক্তি পাচ্ছি। তারপরে দেখো একই সাথে আবার তাপও পাই। দেখো, তুমি যখন বোম ব্লাস্ট করো, দেখবা যখন আলোক শক্তি তৈরি হয়, তখন কিন্তু তার চারপাশে কিন্তু তাপ শক্তিও তৈরি হয়। তার মানে সেখান থেকে আমরা তাপ শক্তিও পাচ্ছি। আবার এটা যান্ত্রিক শক্তিতে কনভার্ট করা যায়। এটা আবার যান্ত্রিক শক্তিতেও কনভার্ট হয়। এটা আবার কোন শক্তিতে কনভার্ট হয়? যান্ত্রিক শক্তিতেও কনভার্ট হয়। সো তোমাকে এগুলো এমসিকিউর জন্য লাগবে যে আসলে আতশবাজির ভিতরে যে রাসায়নিক মানে যে কেমিক্যালটা দেয়া থাকে, যে বারুদ, ঠিক আছে, দেয়া থাকে, এটা মূলত তুমি যখন জ্বালাই দিচ্ছ তখন আসলে সেগুলো কোন কোন শক্তিতে কনভার্ট হওয়া সম্ভব। দেখো, আলোক শক্তি পাচ্ছি, শব্দ শক্তি পাচ্ছি, তাপ শক্তি পাচ্ছি, একই সাথে আমরা যান্ত্রিক শক্তিও পাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, এই দুটা মোটামুটি ভাবে আমার বিশ্বাস তোমরা খুব ভালো করে বুঝেছো। এরপরে আছে ড্রাই সেল। আচ্ছা, ড্রাই সেল বলতে এখানে যেটা বোঝাচ্ছে যে ব্যাটারি, এক কথায় যদি বলি একদম তোমাদের সোজা বাংলায়, যে আমরা যে ব্যাটারিটা ব্যবহার করি, আমরা যে শুষ্ক যে ব্যাটারিটা ব্যবহার করি, ড্রাই সেল মানে শুষ্ক কোষ, মানে এক কথায় ব্যাটারি। এই ব্যাটারি আমরা কোন কোন জায়গায় ব্যবহার করি? ধরো রিমোটের ক্ষেত্রে ব্যবহার করি, আমাদের মোবাইল ফোনে এই ব্যাটারিটা ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে? ড্রাই সেল, কারণ এগুলো তো ভেজা না, শুষ্ক অবস্থায় থাকে। তো এর ভিতরে যে কেমিক্যালটা দেওয়া থাকে, আমরা এই চ্যাপ্টারেই যখন তড়িৎ বিশ্লেষ্য কোষ পড়ব, তখন আসলে সেখানে তড়িৎ বিশ্লেষ্য কোষের মধ্যে সবগুলো পড়ার পর আমরা ড্রাই সেলও পড়বো। সো আপাতত জাস্ট এতটুকু মনে রাখো যে এই ড্রাই সেলের ভিতরে তো কোনো না কোনো কেমিক্যাল দেয়া থাকে। সেই কেমিক্যালটা আলটিমেটলি কোন শক্তিতে কনভার্ট হচ্ছে সেটা হলো মনে রাখতে হবে। দেখো, আমি যখন মোবাইল ফোনটা চার্জে লাগাই তখন আসলে মূলত কি হয়? সেটা চার্জ পায়, তাই না? তার মানে তার ভিতরে যে রাসায়নিক শক্তি ছিল সেটা আসলে কোন শক্তিতে কনভার্ট হচ্ছে? বিদ্যুৎ শক্তিতে কনভার্ট হচ্ছে। তো এই কথাটা একটু আমরা মাথায় রাখবো। এই জিনিসটা একটু আমরা মাথায় রাখবো যে আমাদের যে মোবাইল ফোন বলো, তারপরে ধরো মনে করো রিমোটের ব্যাটারি আছে যেগুলো, বা অনেক ব্যাটারি আছে যেগুলো তোমার হলো রিচার্জেবল, মানে আবার পুনরায় তুমি চার্জ করতে পারতেছো। বিশেষ করে এখন অনেক ট্রিমার পাওয়া যায় যে ট্রিমারগুলো আসলে পোর্টেবল এবং তোমার সেগুলো রিচার্জেবল ব্যাটারি। ঠিক আছে? সো সেগুলোতে ভিতরে যে রাসায়নিক তোমার পদার্থগুলো দেয়া আছে, সেখানে যে রাসায়নিক শক্তিটা সঞ্চিত অবস্থায় থাকে, সেই রাসায়নিক শক্তিটা মূলত কোন শক্তিতে কনভার্ট হয়? সেটা মূলত আমাদের বিদ্যুৎ শক্তিতে কনভার্ট হয়। ঠিক আছে? এটা আমরা একটু এমসিকিউর ক্ষেত্রে মনে রাখবো। আমরা একটু বাসায় এইভাবে যদি জিনিসগুলো পড়ি, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের জন্য সুবিধা হবে। ওকে? এমসিকিউর জন্য এগুলা থেকে এমসিকিউ আসে, আর তুমি এগুলা থেকে এমনি বানায় লিখতে পারবে যে রাসায়নিক শক্তি কিভাবে তাপ শক্তিতে কনভার্ট হচ্ছে, আলোক শক্তিতে কনভার্ট হচ্ছে, শব্দ শক্তিতে কনভার্ট হচ্ছে। সো এগুলো আমি ডিটেল আলাপ করতেছি না। এরপরে তোমাদের আরেকটা সেল আছে, সেটা হলো ড্যানিয়েল সেল। বিজ্ঞানী ড্যানিয়েলের নামকরণ থেকেই বা ড্যানিয়েলের নাম থেকেই এই সেলের নামকরণ করা হয়েছিল ড্যানিয়েল সেল। তো ট্রাকে যে ব্যাটারি দেখে থাকি আমরা, সেটা মূলত ড্যানিয়েল সেল। এটা একটা ইম্পর্ট্যান্ট লাইন। আমরা ট্রাকের মধ্যে দেখবা এক ধরনের ব্যাটারি, ঠিক আছে, এক ধরনের ব্যাটারি দেখে থাকি, সেটাই মূলত, ঠিক আছে,
কিসের, সেটাই মূলত তোমার হলো ড্রাই সেল। সেটা তো ড্রাই সেল, তারপরও এটার একটা আলাদা নাম আছে, ড্যানিয়েল সেল। এটা একটু মাথায় রাখতে হবে, যেহেতু আমাদের বইয়ে একটা স্পেসিফিক ওয়ার্ড মেনশন করে দিছে ট্রাক, সো এটা আমাদের এমসিকিউর জন্য মনে রাখতে হবে যে ট্রাকে আসলে কোন ধরনের সেল বা ব্যাটারি ব্যবহার করা হয়। সেটা হলো ড্যানিয়েল সেল ব্যবহার করা হবে, ড্যানিয়েলের ব্যাটারি ব্যবহার করা হয়। সো এখানকার মেকানিজমটা কীরকম, এখানে জিঙ্ক সালফেট থাকবে এবং তার মধ্যে আমরা জিঙ্ক ধাতুর দণ্ড, আচ্ছা দণ্ড বলতে এখানে যেটা বোঝাবে যে আমরা যখন একটা সেল চিন্তা করি বা সেল নিয়ে কথাবার্তা বলি, এখানে দুই ধরনের দণ্ড থাকে বা দ্বার থাকে। মানে দ্বার বলতে বোঝাচ্ছে যেখানে আসলে ইলেকট্রন প্রবাহের রাস্তা অথবা এখানে তোমার বিদ্যুৎ প্রবাহের রাস্তা আমরা চিন্তা করতে পারি, ঠিক আছে। সো এখানে দণ্ড দুইটা থাকে, যে দ্বন্দ্বটাকে আমরা বলি আসলে তড়িৎদ্বার। কি বলি? তড়িৎদ্বার। যেমন ধনাত্মক যে প্রান্তটা থাকে সেটাকে আমরা অ্যানোড তড়িৎদ্বার বলি, আর ঋণাত্মক যে প্রান্তটা থাকে সেটাকে আমরা ক্যাথোড তড়িৎদ্বার বলি। সো এখানে তোমার জিঙ্ক সালফেটের, ঠিক আছে, লবণের দ্রবণের মধ্যে আমরা একটা দ্রবণ নিব, ড্যানিয়েল সেল যেটা আছে, দ্রবণটা কি হবে? আমাদের জিঙ্ক সালফেটের দ্রবণ হবে, জিঙ্ক সালফেটের দ্রবণ হবে। সেই জিঙ্ক সালফেট লবণের দ্রবণের মধ্যে একটা দণ্ড থাকবে। কোন ধাতুর দণ্ড থাকবে? জিঙ্ক ধাতুর দণ্ড থাকবে। এবং কপার সালফেট লবণের দ্রবণের মধ্যে কপার ধাতুর, ঠিক আছে, দণ্ড ব্যবহার করে আসলে ড্যানিয়েল সেলটা তৈরি করা হয়। এখানে একটা সুন্দর এমসিকিউ তৈরি করা যায় যে ট্রাকে আসলে কোন ধরনের সেল ব্যবহার করা হয়? ড্যানিয়েল সেল। ট্রাকে কোন কোন ধরনের দ্রবণ ব্যবহার করা হয়? জিঙ্ক সালফেটের দ্রবণ ব্যবহার করা হয়, কপার সালফেটের দ্রবণ ব্যবহার করা হয়। জিঙ্ক সালফেটের দ্রবণের মধ্যে আমাদের যে তড়িৎদ্বারটা থাকবে সেটা কোন ধাতুর থাকবে? জিঙ্ক ধাতুর থাকবে। কপার সালফেটের যে দ্রবণটা থাকবে সেখানে আসলে দণ্ড হিসেবে কোনটা ব্যবহার করব? কপার ধাতুর দণ্ড ব্যবহার করব। এই ছিল আসলে আমাদের বিক্রিয়া। বিক্রিয়াটাকে তুমি যদি একটু এইভাবে লেখার চেষ্টা করো তাহলে হবে, আমাদের যেহেতু জিঙ্ক সালফেটের কথা বলছে, তারপর কপার সালফেটের কথা বলছে, শুরুতে আমরা এইভাবে জিঙ্ক ধাতুর কথা চিন্তা করতে পারি, যেহেতু জিঙ্ক ধাতুর দণ্ডটা মূলত অ্যানোড, আর অ্যানোড যে তড়িৎদ্বারটা, এটার যে মেকানিজম আমরা একটু পরেই পড়বো, তখন কিছুটা তোমরা ক্লিয়ার হবা। কারণ অ্যানোডের অনেকগুলো ধর্ম আছে, ক্যাথোডেরও অনেকগুলো ধর্ম আছে। অ্যানোড সবসময়, অ্যানোডের মধ্যে জারণ বিক্রিয়া ঘটে, অ্যানোড সবসময় ইলেকট্রন ছেড়ে দেয়, ক্যাথোড সবসময় ইলেকট্রন গ্রহণ করে, আবার কিছু কিছু সময় তারা ব্যতিক্রম কাজও করে। তো এই জিঙ্ক কপার সালফেটের সাথে দ্রবণের সাথে বিক্রিয়া করবে। তো আমরা ধাতুর সক্রিয়তা সিরিজে দেখছিলাম কপার তোমার হলো জিঙ্কের থেকে বেশ নিচে অবস্থান করে, তার মানে জিঙ্ক চাইলেই এই কপারকে সরায় ফেলতে পারবে। তাহলে এখানে বিক্রিয়াটা হবে তোমার হলো জিঙ্ক সালফেট আর কপার আলাদা হয়ে যায়। এই যে কপারটা পাচ্ছি না, এই কপারের দণ্ড ব্যবহার করা হয়। আর এখানে যে জিঙ্ক আলাদাভাবে ছিল, এই জিঙ্কটা আলাদা হবে, জিঙ্কের দণ্ড জিঙ্ক সালফেট দ্রবণের মধ্যে থাকে। তার মানে আমরা যখন জিঙ্ক সালফেট দ্রবণ নিব তখন আসলে দণ্ড হিসাবে এটা ব্যবহার করব। আমরা যখন কপার সালফেটের দ্রবণ নিব তখন কপার হিসাবে দণ্ড ব্যবহার করব। ঠিক আছে, বিষয়টা হলো কিছুটা এই রকমই। আপাতত এতটুকু মনে রাখলেই তোমরা বুঝতে পারবা। ঠিক আছে, কারণ হলো এই তড়িৎদ্বারের ব্যাপক আলোচনা আছে। হ্যাঁ, আমরা যখন এই কোষগুলো পড়া শুরু করবো একটু ডিটেলে, এখানে গ্যালভানিক সেল আছে, তড়িৎ বিশ্লেষ্য কোষ আছে, তারপর ড্রাই সেল আছে, একটু ডিফারেন্ট বাট মজা পাবা। ওকে, এরপরে দেখো যে রাসায়নিক শক্তি থেকে আমরা ওই রূপান্তরিত শক্তির ব্যবহারের মধ্যে আরেকটা পার্ট আছে ওই ড্যানিয়েল সেলের মধ্যেই। দেখো পদার্থের মধ্যে রাসায়নিক শক্তি সঞ্চিত অবস্থা থাকে, এটা আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে বলছিলাম। আসলে রাসায়নিক শক্তিটা আসলে কনভার্ট হয়। তো তোমরা আমাকে কেউ কোশ্চেন করো নাই যে স্যার রাসায়নিক পদার্থ তো থাকে, ধরো একটা সেলের মধ্যে বা একটা ব্যাটারির মধ্যে ওই রাসায়নিক পদার্থটাই মূলত থাকে। আসলে এই পদার্থটা কিভাবে স্যার শক্তি থেকে আরেক শক্তিতে কনভার্ট হচ্ছে? তো দেখো প্রত্যেকটা পদার্থের মধ্যে শক্তি সঞ্চিত অবস্থায় থাকে বা তার মধ্যে স্টোর করা থাকে, যেটাকে আমরা সঞ্চিত শক্তি বলি। এই রাসায়নিক পদার্থগুলো রাসায়নিক শক্তি আকারে সঞ্চিত অবস্থায় থাকে। এই শক্তিকে পরবর্তীকালে আমরা কি করতে পারি? বিভিন্ন শক্তিতে রূপান্তরিত করি। ঠিক আছে, তো আমরা তো জানি, ছোটবেলায় পড়ছিলাম যে শক্তির কোনো ধ্বংস বা শক্তির কোনো সৃষ্টি নাই। ঠিক আছে, পৃথিবীতে সকল প্রকার শক্তির মাঝে রাসায়নিক শক্তি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এই লাইনটা আমার একটু নেয়ার পিছনে কারণ হলো এই যে বেশি ব্যবহৃত হয় এই লাইনটার জন্য। ঠিক আছে, একটু দাগায় রাখবা, কারণ এখান থেকে তোমাদের জন্য
এমসিকিউ আসতে পারে যে পৃথিবীতে আসলে কোন ধরনের শক্তি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, সেটা হলো রাসায়নিক শক্তি। তোমাকে অনেকগুলো শক্তির উদাহরণ দিবে, ধরো তোমাকে বলবে যান্ত্রিক শক্তি, তারপর তোমাকে বলবে হলো তোমার আলোক শক্তি, তোমাকে বলতে পারে ধরো মনে করো বিদ্যুৎ শক্তি। তোমার মাথায় তো খেলবে শিট, বর্তমান পৃথিবীতে তো বিদ্যুৎ ছাড়া কোনো কিছুই সম্ভব না, তাহলে তো অ্যান্সারটা বিদ্যুৎ শক্তিই হবে। তুমি সুন্দর করে দাগাই দিলা, আর সুন্দর করে স্যার মনে করে ঘেচেং করে কাটে দিল। বইয়ের মধ্যে তো আবার স্পষ্ট করে লেখা আছে যে রাসায়নিক শক্তি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। ঠিক আছে, সো লাইনটা একটু হাইলাইট করে রাখবা, ঠিক আছে, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ লাইন ফর এমসিকিউ। আচ্ছা, এরপর দেখো মানুষ এবং অন্যান্য প্রাণীকুল এগুলো খাদ্য হিসেবে গ্রহণ করে। আচ্ছা, কোনগুলো খাদ্য হিসেবে গ্রহণ করে? এই যে ধরো রাসায়নিক শক্তি, ঠিক আছে, কিভাবে স্যার? এই যে ধরো প্রাণী কি খাচ্ছে? উদ্ভিদ খাচ্ছে। উদ্ভিদের মধ্যে সঞ্চিত শক্তি আছে। কিভাবে সঞ্চিত শক্তি আছে? ওই যে ছোট্টবেলায় পড়ছিলাম সালোক সংশ্লেষণ, সালোক সংশ্লেষণে গ্লুকোজ তৈরি হয়, তার সাথে আবার শক্তিও তৈরি হয়। আবার উদ্ভিদের আরেকটা পার্ট আছে, সেটা হলো রেসপিরেশন বা হলো শোষণ। শোষণের তো গুরুত্বপূর্ণ পার্ট ছিল, সে আসলে ওই গ্লুকোজ এবং গ্লুকোজের জারণ ঘটাইছিল। তার মানে গ্লুকোজের সাথে অক্সিজেনের বিক্রিয়া ঘটাইয়া সে তৈরি করছিল 38 অণু এটিপি। কতটুকু এটিপি তৈরি করছিল একটু বায়োলজিতে দেখবা, 38 অণু এটিপি। আর এটিপি কে কি বলা হয় তোমরা বায়োলজিতে পড়ছো? বায়োলজিক্যাল কয়েন বা জৈব মুদ্রা বলা হয়। সো প্রচুর পরিমাণে শক্তি উৎপাদন করে। তার মানে এই লাইনটা ইম্পর্টেন্ট মনে রাখা, এটা মনেও থাকবে তোমাদের। মানুষ এবং অন্যান্য প্রাণীকুল এগুলো খাদ্য হিসেবে গ্রহণ করে। কেন গ্রহণ করে? ফর গেটিং কি এনার্জি, ফর গেটিং এনার্জি। আচ্ছা, উদ্ভিদ এবং প্রাণীদেহকে রাসায়নিক যন্ত্র বলা যেতে পারে। আচ্ছা, যেখানে উদ্ভিদ, ওই যে কিছুক্ষণ আগে তোমাকে বললাম যে সালোক সংশ্লেষণে কি হয়, সালোক সংশ্লেষণে পানি, কার্বন ডাই অক্সাইড সবকিছু বিক্রিয়া করে কি তৈরি করতেছে? আলটিমেটলি গ্লুকোজ বা শর্করা তৈরি করতেছে। আবার ওই শর্করাকে কাজে লাগাইয়া আবার হলো জারণ ঘটায়, আবার আমি শক্তি উৎপাদন করতেছি শোষণ প্রক্রিয়ায়। ঠিক আছে, তো প্রোটিন এবং চর্বি জাতীয় খাদ্য থেকে রাসায়নিক শক্তি উৎপন্ন হয়। এই শক্তি তাপ শক্তি এবং অন্যান্য শক্তিতে কনভার্ট হয়। তার মানে এই শক্তি মূলত আমাকে কাজ করার ক্ষমতা প্রদান করতেছে। ঠিক আছে, তুমি 38 অণু এটিপি যখন তৈরি হয় শোষণ প্রক্রিয়ার ক্ষেত্রে, আমরা যখন খাই, খাবার টাবার খাই, আমরা বায়োলজিতে পড়ছি মানে অলমোস্ট। ঠিক আছে, 4 নম্বর চ্যাপ্টার তোমাদের পড়ার কথা, কারণ তোমরা 9 শেষ করে 10-এ উঠবা। উদ্ভিদের জীবনী শক্তি মনে হয় চ্যাপ্টারটার নাম, আমি যদি ভুল না করে থাকি। সেখানে তোমাদের সালোক সংশ্লেষণ ছিল, রাইট, এবং শোষণ একটা পার্ট ছিল। শোষণকে 2টা ভাগে ভাগ করা হয়, একটা হলো সবাত শোষণ আর একটা হলো অবাত শোষণ। সবাত শোষণের ইংলিশ নাম হলো অ্যারোবিক রেসপিরেশন, অবাত শোষণের ইংলিশ নাম হলো অ্যানারোবিক রেসপিরেশন। সবাত শোষণে অক্সিজেনের দরকার হয়, অবাত শোষণে অক্সিজেনের দরকার হয় না। সবাত শোষণের 4টা পার্ট ছিল, গ্লাইকোলাইসিস, তারপর তোমার হলো ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম আর অ্যাসিটাইল কোয়ে, রাইট? একটু মনে করাই দিলাম তোমাদেরকে, একই কথা একই জিনিস, যেহেতু কেমিস্ট্রিতে হালকা ঢুকাইছিল। ইয়েস, বায়োলজিক্যাল কয়েন, অ্যারোবিক, ভেরি গুড ওয়াফি। জায়েদ স্যার আপনি কি অসুস্থ? হালকা একটু একটু, বাট আমি তোমাদের সাথে যখন ক্লাস করতে আসি আমার ভিতর থেকে কেমন কেমন করে জানি জিনিসপত্রগুলো বের হয়, মানে আমি নিজেকে তখন আর আটকাইতে পারি না যে না বলি আরো বলি। ওকে, সো এখানে তেমন আহামরি কোনো কথাবার্তা বলা নাই, বাট একটা লাইন দেখো আমি কিন্তু একটু বোল্ড অক্ষরে দাগাইছি এবং একটু কালারফুল করছি। কিভাবে? প্রাণীদেহকে রাসায়নিক যন্ত্র বলা যেতে পারে। কেন? কারণ প্রাণীদেহ আসলে শক্তি উৎপাদন করে। এখন এখানে একটু তোমাদের সাথে গল্প করি, কারণ তোমাদের সাথে তো ওইভাবে গল্প করা হয় না, সবসময় পড়ি, একটু কম গল্প করা হয়। এখন ঘটনা হলো, বায়োলজিতে ডেফিনেটলি তোমাদের আবির স্যার এই কথাগুলো বলবে, আমারও যদি বায়োলজিতে সামনে ক্লাস নেওয়ার সুযোগ হয় আমি এই কথাগুলো বলার চেষ্টা করব। কীরকম কথাবার্তা স্যার একটু বলেন? কথাগুলো এরকম যে আমরা খুব ভালো করেই জানি যে আমরা যখন খাবার গলাধঃকরণ করি, মানে খাবারটা গিলে খাওয়ার জন্য মুখে নেই, তখন আমাদের লালারস সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করে, তাই না? যে আমাদের যে লালাধার, সেখান থেকে লালারস নিঃসৃত হয়। লালারসে 2 ধরনের এনজাইম পাওয়া যায়। এক ধরনের এনজাইম হলো টায়ালিন, একটার নাম কি টায়ালিন, আর একটার নাম হলো মল্টেজ। খুবই ইম্পর্টেন্ট কথাবার্তা বলতেছি, যেহেতু প্রাণীদেহকে রাসায়নিক যন্ত্র কেন বলা হয় এটার প্রেক্ষিতে। দেখো, আমাদের লালারসে কয় ধরনের এনজাইম পাওয়া যায়? 2 ধরনের এনজাইম পাওয়া যায়।
ঠিক আছে, এটা তোমরা হয়তো অনেকেই জানো। দুই ধরনের কি পাওয়া যায়, এনজাইম পাওয়া যায়। আর এনজাইম কাকে বলে এটাও তোমরা মোটামুটি ভাবে জানো। তারপর একটু মনে করাই দিই, যারা প্রোটিনের মতো কাজ করে বাট প্রভাবক হিসেবে, দে আর প্রোটিন লাইক বাট জাস্ট এ ক্যাটালিস্ট, মানে হলো অনুঘটক বা প্রভাবক হিসেবে কাজ করে। মানে হলো এরা কোনো একটা বিক্রিয়ায় থেকে বিক্রিয়া গতিটাকে বাড়ায় দেয় অথবা কমায় দেয়, এই তো কাজ। এখন এই দুই ধরনের এনজাইমের মধ্যে আমরা এটাকে মনে রাখবো এইভাবে। দেখো, একটা কি এনজাইম পাওয়া যায়, টায়ালিন, ঠিক আছে, আর একটা এনজাইম পাওয়া যায় হলো মল্টেজ। ওকে, এখন এই দুইটা তো এমসিকিউর জন্য মনে রাখা টাফ। এটাকে আমরা মনে রাখবো টম দিয়ে। এই ওয়ার্ডটা দিয়ে মনে রাখবো যে লালা রসে আসলে আমাদের টম এনজাইম থাকে। তবে এখানে মজার একটা বিষয় আছে যে আমাদের মুখ প্রোটিনকে বিপাক করতে পারে না। কাকে বিপাক করতে পারে না? প্রোটিনকে বিপাক করতে পারে না। এটা একটা বড় সমস্যা। প্রোটিনকে যদি আমরা মুখেই যদি একটু গলায় ফেলতে পারতাম তাহলে কিন্তু মজা হইতো। কিন্তু আল্লাহর একটা অশেষ রহমত যে আল্লাহ আবার এই শক্তিটা আমাদেরকে দেয় নাই, যে মুখের ভিতরে তুমি ধরো মাংস, তুমি ধরো গরুর মাংস বা মুরগির মাংস নিছো, নিয়ে তুমি এখানে রাখি দিছো, সারাদিন রাখি দিছো। তুমি বিশ্বাস করো, তুমি সারাদিন রাখবা, কিছুই তো না। মানে এই হালকা হয়তো ওই যে তোমার লালা রসের কারণে হালকা নরম হবে, কিন্তু এই যে গলে যাবে বা এই যে একটু ঝুনা ঝুনা বা মনে করো টুকরা টুকরা হবে, এরকম কোনো কিছুই হবে না। ট্রাস্ট মি, তুমি একবার ট্রাই করে দেখো, কোনো কিছুই হবে না। কিন্তু তুমি ধরো একটা পাউরুটি যদি গালের মধ্যে আটকায় রাখো বা একটা রুটি যদি, কারণ তোমাদের এই ব্যাটারি অফ হয়ে গেছিল। আচ্ছা চলো আমরা ওই লেকচারে চলে আসি। যেটা বলতেছিলাম, একটু 2 মিনিটে শেষ করে ফেলবো কথাটা। সেটা হলো যে আল্লাহর বিশেষ এক রহমত যে আমাদের পাকস্থলীতে আমাদের বিভিন্ন ধরনের রস থাকে বা আসে বিভিন্ন জায়গা থেকে। যেমন ধরো আন্ত্রিক রস আসে, তারপরে যকৃত রস আসে, তারপরে পিত্ত রস আসে, তারপরে অগ্নাশয় রস আসে। তো এই রসগুলোর মধ্যে অনেক ধরনের এনজাইম আছে। হ্যাঁ, ঘটনা হলো এরা আসার পর আমার যে খাবারটা খাইছি, ধরো আমি প্রোটিন খাইছি, আমি কার্বোহাইড্রেট খাইছি, আমি ফ্যাট খাইছি, তো এরা প্রোটিনকে ভাঙার জন্য অ্যামাইলেজ জাতীয় এনজাইমকে কাজে লাগায়। তো প্রোটিন মোটামুটি ব্রেকডাউন হয়, ঠিক আছে। তারপরে ধরো মনে করো কার্বোহাইড্রেট খাইছি, এই কার্বোহাইড্রেটকে ভাঙার জন্য, ঠিক আছে, বিভিন্ন ধরনের এনজাইম আছে, যে যেমন ধরো মল্টেজ, টাইলিন, এই ধরনের আরো অনেক ধরনের এনজাইম আছে, এরা ব্রেকডাউন করে। মজার বিষয়, ফ্যাটকে ব্রেকডাউন করার জন্য আমাদের বডিতে তেমন কোনো এনজাইম নাই। মানে এই যে ফ্যাট বা লিপিডের কথা যদি বলো, ফ্যাটকে আমরা আলাদাভাবে কেমিস্ট্রি ভাষায় লিপিড বলতে পারি। কি বলতে পারি? লিপিড বলতে পারি। এই লিপিডকে ভাঙার জন্য আসলে এক ধরনের এনজাইম লাগে যার নাম হলো লাইপেজ এনজাইম, ঠিক আছে। এই লাইপেজ এনজাইমটা আমাদের বডিতে তেমন একটা ক্ষরণ হয় না বা আমরা পাই না, যার কারণে সমস্যা হয় কি, যে আমরা বেশি ফ্যাট জাতীয় খাবার খেলে সেই ফ্যাটটাকে আমরা ব্রেকডাউন করতে পারি না। এরা তো সলিউবল না, পানিতে সলিউবল না বা রক্তে সলিউবল না। দেখবা যে পানির সাথে তুমি হলো ফ্যাট মিশাইছো, উপরে ভাসে থাকবে। তো এই কারণে হয় কি, যে রক্তে মিক্সড হইতে পারতেছে না। তো এই কারণে তুমি যদি ফ্যাট জাতীয় বেশি খাবার খাও, ব্লাডের যে আমাদের আর্টারি আছে, বা ভেইন আছে, ধমনী বা শিরা আছে, তাই না, আর্টারি বা ভেইন আছে, তো এর মধ্যে দিয়ে তো ব্লাড চলাচল করে, একটা বডিতে আসে আর বডি থেকে মানে হলো তোমার হৃৎপিণ্ডে যায় একটা পথ দিয়ে, আর একটা পথ দিয়ে ফুল বডিতে আবার সে যায়। তো এখন তোমার যদি ওখানে অনেক বেশি ফ্যাট জমতে থাকে আর্টারিতে, ধরো জমতেছে, কারণ আমরা জানি ধমনী অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে, সেই ব্লাডগুলো ধরো আমার মস্তিষ্কে যাচ্ছে, কোনো কারণে ওই জায়গায় পথটা যদি ফ্যাট দ্বারা পরিপূর্ণ হয়ে যায়, তখন তো সেটা ব্লক হয়ে যায়। তখন আসলে ব্লক হয়ে গেলে তখন আসলে আমাদের হার্ট ফেল করে, আমাদের ব্রেইন ফেল করে, ব্রেইনের হ্যামারেজ হয়, ঠিক আছে, আমরা হার্ট ফেলিওর হয় আমাদের। তো এগুলো এই জন্য ফ্যাট জাতীয় খাবারকে একটু কম খাইতে হয়। আমরা এটা কাজ করব, ফ্যাট জাতীয় খাবার কম খাবো। তো এই যে দেখো, একটা বিশাল প্রক্রিয়া আমাদের প্রাণীদেহে সংঘটিত হয়। এই জন্য প্রাণীদেহকে কি বলা হয়? রাসায়নিক যন্ত্র। আমি একটু বায়োলজিও বললাম, ঠিক আছে। আমি জানি না তোমাদের কেমন লাগলো, কারণ তোমরা তো সবাই আবির স্যারের পড়া মোটামুটি বেশ তোমরা অভ্যস্ত হয়ে গেছো, এবং আবির স্যার অনেক চমৎকার পড়ায়, ঠিক আছে। আবির স্যার আই থিঙ্ক, ঠিক আছে, আমি যতদূর ট্রাস্ট করি আবির স্যার অনেক চমৎকার পড়ায়, ঠিক আছে, এবং আবির স্যার মানে খুবই ডেডিকেটেড তোমাদেরকে বোঝানোর জন্য। তো এই কারণে আসলে আমি কখনো সাহস করি নাই যে আবির স্যারের পাশাপাশি গিয়ে তোমাদের সাথে বায়োলজি ক্লাসটা আমি কন্টিনিউ করব। তো যেহেতু তোমরা অভ্যস্ত হয়ে গেছো, সো এখন তোমাদের 9-এর যে সিলেবাস কমপ্লিটের যে বিষয়টা, যেগুলো বাকি আছে রিভিশনে, সেখানে হয়তো আমাকে একটু ঢুকতে হবে, কারণ আবির স্যারের পক্ষে
একা এতগুলো চ্যাপ্টার কাভার করা একটু টাফ হয়ে যাবে। সো আমরা একটু 2 জন মিলে, এবং অন্তর স্যারও হয়তো ঢুকবেন, আমরা 3-4 জন মিলে তোমাদের চ্যাপ্টারগুলো যত দ্রুত আবার রিভিশন দেওয়া যায় এবং পরীক্ষার জন্য কিভাবে তোমাদেরকে আরো বেশি প্রস্তুত করা যায়, এটা নিয়ে আমরা হলো আজকে মিটিং করেছিলাম। আচ্ছা, এরপর ধর রাসায়নিক শক্তি যথাযথ আমরা কিভাবে ব্যবহার করতে পারি, এখানে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ আছে, প্লিজ একটু নোট ডাউন করবা। আর হলো সেটা হলো যে তোমরা বইয়ের মধ্যে দাগাবা, ঠিক আছে? থ্যাংক ইউ রুবাইয়া। আমি যদিও লাইফ সায়েন্সের স্টুডেন্ট, হ্যাঁ, আমার সাবজেক্ট হলো বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, আর আবির স্যারের সাবজেক্ট কিন্তু মাইক্রোবায়োলজি। মানে আমাদের দুইটা সাবজেক্টই আমরা প্যারালাল কোন অর্থে, যে আবির স্যারের সাবজেক্টকে নিয়ে ওই মাইক্রোবস নিয়ে আমাদের কাজ করতে হয়, আবার আমরা যে টেকনোলজিগুলো ইউজ করি, আবার আবির স্যাররা সেই মাইক্রোবায়োলজির নিয়ে যখন তারা ভ্যাকসিন বানায় বা ধরো মনে করো কোনো একটা অ্যান্টিবায়োটিক বানাচ্ছে, হ্যাঁ, তখন আবার আমাদের টেকনোলজি ব্যবহার করতে হয়। মানে আমরা আসলে আষ্টে পৃষ্ঠে জড়িত। ওকে, সো আমরা একসাথে ক্লাস করাবো, সো মজা হবে। আচ্ছা, আমি যে লাইনগুলো একটু দাগায় রাখছি, তোমরা প্লিজ একটু নোট ডাউন করবা, বইয়ের মধ্যে দাগাবো। দেখো, নিজে বইয়ের মধ্যে দাগানোর উপরে, মানে এর উপরে রিভিশনের মানে কি বলবো, গুরুত্ব আসলে বলে শেষ করা যাবে না। যে তুমি যখন বই দাগাচ্ছ তখন তোমার পড়া হচ্ছে, এবং পুনরায় যখন তুমি রিভিশন দিবা তখন আসলে তোমার এটা মনে থাকবে যে হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট লাইন। দেখো, প্রতি বছর আমি কিন্তু প্রত্যেকটা টপিক, মানে সিরিয়ালি তোমার বইয়ের প্রত্যেকটা টপিক কিন্তু আমি পড়াই। হ্যাঁ, সিরিয়াল, আমি ব্রেকডাউন করি না যে ধরো এই টপিকের পরে আসলে ওই টপিকে যাই, ওই টপিকের পরে ওই টপিকে যাই, তারপর আমি এই কাজটা করার চেষ্টা করি না। আমি সিরিয়ালে পড়ানোর চেষ্টা করি, যাতে মানে যে কোনো স্টুডেন্টের ধরতে সুবিধা হয় যে আচ্ছা স্যার এটা পড়েছে, এটার পরে তো এটা আছে বইয়ের মধ্যে। দেখো, রাসায়নিক শক্তি যথাযথ ব্যবহারের মধ্যে দেখো, প্রতি বছর জীবাশ্ম জ্বালানি পড়ানোর ফলে, মানে আমি পুরাই ফেলতেছি, কত বিলিয়ন টন, 21.3 বিলিয়ন টন কি হয়ে যাচ্ছে, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে। হিউজ ভাই, হিউজ। মানে আমরা যদি এই মোমেন্ট থেকেই যদি আবার ট্রি প্লান্টেশন শুরু না করি, তাহলে দেখা যাবে যে আগামী 10 বছরের ভিতরে আমাদের বাংলাদেশ কি প্রায় তলায় যাবে, মানে অর্ধাংশ তলায় যাবে। এবং আমাদের যে আটলান্টিক মহাদেশ, ঠিক আছে, আটলান্টিক না কি জানি সাগরটার নাম, অ্যান্টার্কটিকা মহাদেশ ছিল আর আটলান্টিক, যাই হোক ভুলে গেছি, ঠিক আছে, সাধারণ জ্ঞান আমি যদি একটু দুর্বল। টাইটানিক একটা তোমার হলো মহাসাগরে ডুবেছিল, এটা মনে হয় অ্যান্টার্কটিকা মহাসাগর না কি জানি, আচ্ছা যাই হোক, হোয়াট এভার ইট ইজ, ওখানকার বরফ গলা শুরু করছে, হিমালয়ের বরফ গলা শুরু করছে। ফর হোয়াট? বিকজ অফ আমাদের এনভায়রনমেন্টটা অনেক বেশি ওয়ার্ম হয়ে গেছে। মানে আমরা গ্লোবাল ওয়ার্মিং এত বেশি করতেছি যে আনবিলিভেবল। এটা তো আমরা আসলে ঘরে বসে থাকি, এগুলা নিয়ে তো আমরা অ্যানালাইসিস, যেমন ধরো তোমরা তখন পড়তেছো, তোমরা জাস্ট ধরো পড়তেছো গ্লোবাল ওয়ার্মিং, তোমরা বুঝতেছো যে হ্যাঁ, এই গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী কার্বন ডাই অক্সাইড, তারপর ধরো অ্যাসিড রেইন হচ্ছে বা অ্যাসিড বৃষ্টি হচ্ছে, এটার জন্য দায়ী কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, ট্রাই অক্সাইড, এইগুলো, ঠিক আছে। কিন্তু তুমি যখন আসলে বুঝবা বিষয়টা, যে আমরা যখন থিসিস করছিলাম, হ্যাঁ, যে আসলে এনভায়রনমেন্টের উপরে এত আসলে মানে কি বলবো, এনভায়রনমেন্ট আসলে এত বিপর্যয় সৃষ্টি করতেছে কেন, পরিবেশ এত বিপর্যয় সৃষ্টি করতেছে কেন, এত গরম পড়তেছে কেন, আগে তো এত গরম পড়তো না, এত গরম বেশি পড়তেছে কেন, বিকজ অফ গ্লোবাল ওয়ার্মিং, ঠিক আছে। তো এই জিনিসগুলো যখন আমরা অ্যানালাইসিস করা শুরু করলাম, তখন তো আমাদের মাথা নষ্ট হয়ে গেছে। শেট, আমরা কি করতেছি, আমরা গাছ কাটতেছি, বিল্ডিং বানাচ্ছি, গাছ কাটতেছি, বিল্ডিং বানাচ্ছি। আমরা অনেক মানে ফরচুনেট যে আমাদের আসলে ম্যানগ্রোভ ফরেস্ট আছে। তো এইটি জন্য না থাকতো, তাহলে আমাদের আসলে সার্ভাইভ করা বাংলাদেশের পক্ষে অনেক টাফ হয়ে যেত। কারণ তুমি একটা জিনিস চিন্তা করো, আমাদের বাংলাদেশের জন্য ম্যানগ্রোভ ফরেস্টকে কি বলা হয়, আলটিমেট দ্য অক্সিজেন সিলিন্ডার। মানে ওটাকে তোমার হলো শ্বাসের সিলিন্ডার বলা হয়, মানে ওখান থেকে অক্সিজেন আসলে পাচ্ছি আমরা আলটিমেটলি। তো এখানেও যদি গাছ কাটা শুরু করতাম, তাহলে এখান থেকে অক্সিজেন কি কমতো। এখন তুমি তো কার্বন ডাইঅক্সাইড রেগুলার ছাড়তেছো, কিন্তু এনভায়রনমেন্টে তো অক্সিজেনের স্বল্পতা, তার মানে এনভায়রনমেন্টে কার্বন ডাইঅক্সাইড থাকতেছে, গাছ না থাকার কারণে ওই কার্বন ডাইঅক্সাইড তো আবার গাছে যাচ্ছে না, তার মানে কি এনভায়রনমেন্ট গরম হচ্ছে। একই সাথে তুমি যদি অ্যামাজন মহাবনের কথা চিন্তা করো, সেটাও কিন্তু আসলে পৃথিবীর একটা বড় শ্বাসের কি স্থল হিসেবে আমরা জানি, কারণ ওখান থেকে যে পরিমাণ অক্সিজেন আসলে প্রডিউস হয়, এটার কারণে পৃথিবী যতটুকু এখন পর্যন্ত শীতল আছে ওইটার কারণে, এরকম কিছু জায়গার কারণে। সো হ্যাঁ, অ্যান্টার্কটিকা মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ইয়েস, নামটা মনে পড়ছে। আচ্ছা, এটা আমাদের এমসিকিউর জন্য বেশ একটা ইম্পর্টেন্ট লাইন, আসলে কতটুকু
কি কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে কতটুকু পোড়ানোর ফলে 21.3 বিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস গ্যাস, অর্থাৎ এটি তাপ ধারণ করে, যার ফলে বিশ্ব ধীরে ধীরে কি ওয়ার্ম বা উষ্ণ হয়ে উঠছে। আবার কার্বন ডাইঅক্সাইড গ্যাস বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করতেছে? কার্বনিক অ্যাসিড তৈরি করতেছে। আরো খাও বেশি করে সফট ড্রিঙ্কস, তোমরা তো খুব সফট ড্রিঙ্কস, এখানে আমি যদি নাম ধরে ধরে সবারই ডাকি, তোমরা প্রায় এখানে 30-31 জন আছো, তাই না? 30-31 জন আছো, তোমাদের সবার নাম ধরে যদি বলি যে তোমার ফেভারিট সফট ড্রিঙ্কস কোনটা, তুমি বলবা হয় কোকা কোলা, না বলবো স্যার মজো, কেউ বলবো স্যার ফান্টা, কেউ বলবো স্যার ডিউ। মানে এমনও কাউকে খুঁজে পাওয়া যাবে যে আসলে স্কুল থেকে আসার পথে তার একবার সফট ড্রিঙ্কস না খাইলে তার পেটে হজম হয় না খাবার। আমি আজ থেকে 2 বছর আগে এক স্টুডেন্টে পড়াইতাম, ছোট্ট এক স্টুডেন্ট, ওর বোনরে পড়াইতাম আমি। ও ক্লাস 10-এ ছিল, এসএসসি পরীক্ষা দিবে 2 বছর আগে। ওর বোনরও পড়াইতাম, ও তখন ক্লাস 6-এ ছিল, এখন মনে হয় 8-এ বা 9-এ উঠছে। তো পিচ্ছি, হ্যাঁ, এই স্কুল থেকে আসার সময় 2-3টা ঘরে মজো কিনে নিয়ে আসতো। তার মানে এই স্কুল থেকে আসিই মজো খাইবো, মানে মজো না খাইলে নাকি ভাল লাগে না। আবার আরেক বাসায় পড়াইতাম, ইংলিশ ভার্সনের স্টুডেন্ট ছিল, এর তো ফ্রিজে মনে হয় মজো থাকতোই অলওয়েজ, মানে প্যাকেট প্যাকেট। কিছুক্ষণ পর পর মজো খুলে নিয়ে আসতো, খাচ্ছে খাচ্ছে খাচ্ছে, আবার আমারে দিত, স্যার খান। তখন তো বুঝতাম না এখানের মধ্যে আসলে কার্বনিক অ্যাসিড আছে। এই জন্য সফট ড্রিঙ্কস গুলোতে লেখা থাকে কার্বোনেটেড বেভারেজ। এগুলো আমাদের বডির জন্য খুব খারাপ। এগুলো যত তাড়াতাড়ি, বিশেষ করে কালার্ড যে বেভারেজ গুলো আছে, এগুলো যত তাড়াতাড়ি আসলে ছাড়া যায় আমাদের বডির জন্য খুব ভালো। ঠিক আছে, আমাদের আসলে আমরা অনেক ভালো ভালো জিনিস খাই আনফরচুনেটলি, এবং আনকনশাস মাইন্ডে। কিভাবে? ধরো আমরা পেঁয়াজ খাই, রাইট? আমরা এমন কোনো তরকারি রান্না করি না যেখানে পেঁয়াজ থাকে না। পেঁয়াজের আসলে গুণাগুণ বলে শেষ করা যাবে না। অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। যদিও ওয়ার্ডটা তোমাদের কাছে নতুন, আরেকদিন এটা নিয়ে আলোচনা করবো অ্যান্টিঅক্সিডেন্ট কি, যদিও কোনো বায়োলজি ক্লাসে বা কেমিস্ট্রি ক্লাসে আলোচনা করবো চ্যাপ্টার শেষ হয়ে গেলে। পেঁয়াজ গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। রসুন, এমন কোনো তুমি খাবার পাবা, তরকারি পাবা যেখানে আমরা রসুন দেই না। আমরা পারতপক্ষে ভর্তার মধ্যেও রসুন দেই, অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। তো এগুলোর কারণে আমাদের মোটামুটি ভাবে আমাদের বডির ইমিউন সিস্টেমটা একটু বুস্ট আপ থাকে। এই কারণে আমরা যে এত হাবিজাবি জিনিস খাই না, এত তাড়াতাড়ি অসুস্থ হই না। এটা আসলে ফরচুনেট আমরা অনেক। ওকে, আচ্ছা দেখো, এই যে কার্বন ডাইঅক্সাইড কি করে? বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে, যা বৃষ্টির পানির সাথে মাটিতে পড়ছে, এটাকে আমরা অ্যাসিড বৃষ্টি বলে থাকি। তো এটার যদি আমরা বিক্রিয়াটা একটু লেখার চেষ্টা করি, তোমাদের বইয়ে দেয়া আছে, এটা আমরা একটু লেখার প্র্যাকটিস করব। কার্বন ডাইঅক্সাইডের সাথে পানি বিক্রিয়া করতেছে, কি তৈরি করবে? H2CO3। এটার নাম কি? এটার নাম হলো তোমার কার্বনিক অ্যাসিড। এটার নাম কি? কার্বনিক অ্যাসিড। এটার নাম কি? কার্বনিক অ্যাসিড। আচ্ছা, এছাড়াও প্রকৃতিতে আরো কিছু অ্যাসিড বৃষ্টির জন্য গ্যাস দায়ী আছে, যেমন তার মধ্যে আরেকটা হলো তোমার সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড, এই সালফার ডাইঅক্সাইড আবার কিভাবে তৈরি হচ্ছে এটা আমার হিস্ট্রিতে গেলাম না, তোমরা এটা অনেকেই হয়তো বুঝো। সালফারের সাথে যদি আমি অক্সিজেনের বিক্রিয়া ঘটাই, তাহলে দেখা যাবে যে সালফার ডাইঅক্সাইড তৈরি হবে। ওকে, তো এটার আবার ধারা আছে, তো আমি সমতা বিধান করতেছি না। এখানে তৈরি হবে মূলত সালফার ট্রাইঅক্সাইড। তো তুমি চাইলে এটা সমতা বিধান করতে পারো। আমি যেটা করব যে আমি এটা সমতা বিধান করব না, এখন তোমাদের জন্য ছেড়ে দিলাম। এরপরে এই সালফার ট্রাইঅক্সাইড আবার পানির সাথে যদি বিক্রিয়া করে, তোমাদের সুবিধার্থে আমি সমতা বিধানটা করি না, যাতে বুঝো। ঠিক আছে, এই সালফার ট্রাইঅক্সাইড যদি আবার পানির সাথে বিক্রিয়া করে, তাহলে আমাদের জন্য আরেকটা অ্যাসিড তৈরি হয়, সেটা হলো সালফিউরিক অ্যাসিড। রাইট? কি তৈরি হয়? সালফিউরিক অ্যাসিড। দেখো, অ্যাসিড বৃষ্টির মধ্যে প্রকৃতিতে সালফার ডাইঅক্সাইডও পাচ্ছি, আবার কার্বন ডাইঅক্সাইড তো আছেই। এই দুইজন মহামানব তো বৃষ্টির পানির সাথে যখন মিক্সড হয়, 2 ধরনের অ্যাসিড তৈরি করতেছে। চিন্তা করা যায়? তুমি বুঝতেছো? এই যে সালফিউরিক অ্যাসিড আর কার্বনিক অ্যাসিড তৈরি করতেছে। অ্যাসিডের পিএইচ তো এমনিতেই 7-এর নিচে, যেগুলো আমরা আসলে বডিতে সহজে নিতে পারবো না। তার মানে কি, সেই অ্যাসিড বৃষ্টি যদি আমার গায়ে পড়ে, আমার স্কিনের জন্য সমস্যা। সেই অ্যাসিড বৃষ্টি যদি মাটিতে পড়ে, মাটির উর্বরতা নষ্ট হবে। সেই অ্যাসিড বৃষ্টির মানে সেই অ্যাসিড বৃষ্টিটা যদি আমার পুকুরের মধ্যে পড়ে, সেই পুকুরের পানিটা পলিউটেড হয়ে যাবে, তার মানে পিএইচ এর লেভেলটা নিচে নেমে যাবে। ওখানে যারা বসবাস করে, বিশেষ করে মাছ এবং জিওপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন যারা আছে, এরাও মারা যাবে। এবং উদ্ভিদ কিছু যারা জলজ উদ্ভিদ হিসেবে নামে পরিচিত,
তারাও মারা যাবে। তার মানে আমাদের পুরো যে ইকোসিস্টেমটা কোল্যাপস করতেছে ধীরে ধীরে। কেন? অনলি ফর আস, আমাদের জন্য, রাইট? কেন? আমরা প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড তৈরি করার মতো কাজ করতেছি, প্রচুর এসি ব্যবহার করতেছি। কারণ তুমি যেই শপিং মলে যাবা এসি আছে, যেই অফিসে যাবা এসি আছে, যেই বাসায় যাবা এখন এসি আছে। তুমি হয়তো কিছুক্ষণের জন্য ঠান্ডা হইতে পারতেছো, বাট এই এসির বাতাসের কারণে এই যে গ্যাসটা যে ছেড়ে দিচ্ছে সে বাইরে এনভায়রনমেন্টে, এইটাই তো খারাপ ভাই। তো এইটা তুমি যেহেতু করতেছো, এটার জন্য তুমি 2টা গাছ লাগাও না বাসায়। তোমার বাসার যে উঠান আছে সেখানে 2টা গাছ লাগাও, তোমার স্কুলে যে তোমার মাঠ আছে 2টা গাছ লাগাও। এটি তো করি না আমরা। এটা আমরা করি না কেন? আমরা এটার আসলে গুরুত্বটা এখন পর্যন্ত বুঝতে পারি নাই। যেদিন বুঝবো সেদিন কপাল চাপড়াবো, কারণ আমরা তো মুডেই যাব, তাই না? আমরা যারা এখন মোটামুটি, তোমরা যারা টেনে পড়তেছো, তোমরা কয়দিন বাঁচবা? ধরো মনে করো আর 30 বছর, খুব বড় জোর 40 বছর। আর আমরা যারা বুড়া হয়ে গেছি, আমরা আর বড় জোর কতদিন বাঁচবো? ধরো 20 বছর, খুব বড় জোর গেলে মনে করো 25 বছর, শেষ। এই যে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে যে ব্যাপারটা ঘটতেছে আলটিমেটলি, এইটার কারণে তো পরিবেশ কোলাপস করতে 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 এটা টোটালি ধ্বংস করে ফেলবে কখন? আমরা যখন ভূত। এই জন্য আসলে আমাদের হেডেক নাই। কিন্তু আমাদের জেনারেশনরা যখন আসবে, যখন দেখবে কি রে ভাই, পৃথিবী এরকম মরুভূমির মতো হয়ে গেছে কেন? যেখানে দেখি সেখানেই বিল্ডিং, যেখানে দেখি সেখানেই বিল্ডিং, কোনো গাছ নাই, নিঃশ্বাস নিতে পারতেছি না। তখন তারা অক্সিজেন কিনে নিঃশ্বাস নেবে। তাহলে কত বড় আমরা আমাদের জেনারেশনের ক্ষতি করতেছি, ঠিক আছে? এটা তো গেল একটা। এনভায়রনমেন্টে তো আবার একটা নীরব ঘাতক আছে, নাইট্রোজেন। এ তো ঘুরে ঘুরে বেড়ায়, রাইট? এ আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে। এর কথা আর কি বলবো রে ভাইয়া। এই যদি পানির সাথে খালি বিক্রিয়াটা করে, কি যে করবে হে, এ আর বুঝতে পারে না। এই যে নাইট্রিক অ্যাসিডটা তৈরি করে, দেখো তুমি চিন্তা করে দেখো, আমি সমতা বিধান কোনটাই করতেছি না, জাস্ট বেসিকের জন্য তোমাকে বুঝিলাম। কার্বন ডাই অক্সাইড কি করলো? পানির সাথে বিক্রিয়া করলো, কার্বনিক অ্যাসিড তৈরি করে ফেলছে। আবার প্রকৃতির মধ্যে এই সালফার ডাই অক্সাইড, ভদ্র মানুষ ঘোরাঘুরি করে সালফার ডাই অক্সাইড একটা গ্যাস তৈরি করছে। এই গ্যাস তো থাকলে ভালো ছিল, এই যদি থাকতো, শুধু থাকতো, ঠিক আছে। কিন্তু আমাদের যে আবার বৃষ্টিটা হয়, এই বৃষ্টির পানি সে আবার যুক্ত হয়ে কি তৈরি করলো? আর একটা অ্যাসিড তৈরি করলো, সালফিউরিক অ্যাসিড। এইখানেও সে থেমে নেই। প্রকৃতিতে যে মুক্তভাবে ঘুরতেছে নাইট্রোজেন, সে তো আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কোনো না কোনো যৌগ তৈরি করতেছে, নাইট্রোজেন মনোঅক্সাইড তৈরি করতেছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করতেছে। এই ভদ্রলোক আবার পানির সাথে বিক্রিয়া করে তৈরি করলো নাইট্রিক অ্যাসিড। এই যে ঘটনাগুলো ঘটতেছে, এই টোটালটাই হলো আমাদের কি অ্যাসিড বৃষ্টির জন্য আলটিমেটলি দায়ী, ঠিক আছে? ক্লিয়ার? আই থিঙ্ক তোমরা এই পর্যন্ত বুঝছো। এখানে আসলে এই বিক্রিয়াগুলো একটু কষ্ট করে কি করবা, একটু বাসায় প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? কারণ অ্যাসিড বৃষ্টির খ নম্বর কোশ্চেন আসে H2CO3। এই যে আমি লিখেছি এখানে, এটা হলো কার্বনিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, ঠিক আছে? তুমি আজকে বাজার থেকে একটা মজো ক্যান কিনে নিয়ে আসবা, ওখানে দেখবা লেখা আছে কার্বনেটেড বেভারেজ, ঠিক আছে? এবং ওখানে সুন্দর করে কোনো না কোনো একটা চিপায় লেখা থাকবে কার্বনিক অ্যাসিড আছে, H2 কি আছে, CO3 কার্বনিক অ্যাসিড আছে। সো এই জিনিসগুলো আমরা একটু একটু লক্ষ্য করব এবং এখান থেকে একটু পরিত্রাণের উপায় বের করব। এরপর দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক, আসলে জ্বালানিকে আমরা কিভাবে বিশুদ্ধ করতে পারি। এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো কি রকম ইম্পর্টেন্ট বিষয়টা হলো যে তুমি যদি ধরো এই যে একটা জ্বালানি কিভাবে বের করতেছো, খনি থেকে বের করে নিয়ে আসতেছো। এখন খনি থেকে যখন তুমি উপরে উঠায় নিয়ে আসতেছো প্রসেস করে, তো শুধুমাত্র তো কোনো জ্বালানি থাকতেছে না, তার মধ্যে বিভিন্ন রকম ধরো ধুলাবালি মিক্স থাকতেছে, বিভিন্ন ধরনের খনিজ পদার্থ মিক্স থাকতেছে। এগুলা তো তুমি ডিরেক্ট জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারতেছো না। তার মানে কি, তোমাকে জ্বালানিটা প্রপারলি ইউজ করার জন্য তোমাকে তাকে বিশুদ্ধ করতে হবে। প্রপারলি ইউজ করার জন্য কি করতে হবে? বিশুদ্ধ করতে হবে, ঠিক আছে? তো এখানে কি বলছি দেখো, স্বল্প বায়ুর উপস্থিতিতে এসব জ্বালানি পোড়ালে কার্বন ডাই অক্সাইডের সাথে কার্বন মনোঅক্সাইড উৎপন্ন হয়। কার্বন মনোঅক্সাইডের সংকেত আমি বিশ্বাস করি তোমরা এখানে যারা আছো সবাই পারো। কার্বন মনোঅক্সাইডের সংকেত হলো CO, ঠিক আছে? এটি একটি বিষাক্ত গ্যাস, মাত্র তোমাদেরকে কথাটা বলছিলাম,
যে কিছু গ্যাস আছে যাদেরকে আমরা কি বলি, টক্সিক ম্যাটেরিয়াল বলি, তার মধ্যে নাইট্রোজেন মনোঅক্সাইড আছে, কার্বন মনোঅক্সাইড আছে, এগুলা খুবই খারাপ। ঠিক আছে, আমি তোমাদেরকে না 10ম শ্রেণীতে একটা গ্যাস পড়াইছিলাম, সেটা হলো CHCl3। ঠিক আছে, এটা হলো ট্রাইক্লোরোমিথেন। কি যৌগের নাম? ট্রাইক্লোরোমিথেন। এটা আর একটা নাম আছে, এটা আরেকটা নাম হলো তোমার ক্লোরোফর্ম। এটা তোমরা অনেকে নাম জানো, ক্লোরোফর্ম। এইটা যদি তুমি কাউকে ব্যবহার করো, সে তো মনে করো সেন্সলেস হয়ে যাবে। ঠিক আছে, তো এরকম বিষয়টা এরকম। এটাকে একটা বিষাক্ত গ্যাস বলে কার্বন মনোঅক্সাইড। প্রকৃতিতে যে জ্বালানি পাওয়া যায় সেগুলো মূলত অবিশুদ্ধ থাকে, যেটা আমি বলেছি কিছুক্ষণ আগে। এর সাথে নাইট্রোজেন, সালফার, ফসফরাস, অক্সিজেন, বিভিন্ন ধরনের মৌলের কি মিশ্রণ থাকে। সেজন্য বাজারে এসব জ্বালানি ছাড়ার আগে তাদেরকে ফিল্ট্রেট করতে হবে, কারণ ডিরেক্টলি তুমি কোনোভাবে এগুলো জ্বালানি হিসাবে ব্যবহার করতে পারবো না। তো এছাড়া যানবাহন থেকে নির্গত ধোঁয়ায় কার্বন মনোঅক্সাইড, নাইট্রাস অক্সাইড NO, ঠিক আছে, বা নাইট্রোজেন মনোঅক্সাইড, অব্যবহৃত জ্বালানি মিথেন ইত্যাদি থাকে। ওকে, তারপর সূর্যের আলোর উপস্থিতিতে এগুলো নানা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিষাক্ত গ্যাসের ধোঁয়া সৃষ্টি করে। এদেরকে আমরা ফটোকেমিক্যাল কি বলবো? স্মোক বলি। এদেরকে আমরা কি বলবো? ফটোকেমিক্যাল স্মোক বলবো। ঠিক আছে, এদেরকে আমরা কি বলবো? ফটোকেমিক্যাল স্মোক বলবো। আই থিঙ্ক তোমরা এই পর্যন্ত বুঝেছো, ফটোকেমিক্যাল স্মোকের কথা বুঝেছো, এবং এখানে কি কি বিক্রিয়া আছে বা কি কি যৌগের নাম বলছে এগুলো মনে থাকবে তোমাদের। কার্বন মনোক্সাইড, নাইট্রাস অক্সাইড, অব্যবহৃত মিথেন, এগুলো সূর্যের আলোর উপস্থিতিতে বিক্রিয়া করে বিষাক্ত গ্যাস তৈরি করে, যেগুলোকে আমরা ফটোকেমিক্যাল স্মোক বলি। ঠিক আছে, এগুলো ছোটবেলার পড়াশোনা। তারপর একটু বলে দিলাম, মনে করাই দিলাম। এরপর আমাদের আর একটা টপিক আছে, সেটা হলো ইথানলকে। ইথানলের সংকেতটা আমি একটু বলি। ইথানল হলো ওয়ান কাইন্ড অফ অ্যালকোহল। ওয়ান কাইন্ড অফ কি? একটা অ্যালকোহল। ঠিক আছে, একটু মনে করে দেখো তো, তোমাদেরকে মনে করাই দিই। আমাদের করোনার সময় আমরা প্রচুর পরিমাণে, তোমরা করোনার সময় প্রবাবলি 5-এ ছিলা, 2020-এ না, তো প্রবাবলি তোমরা 5-এ ছিলা। ঠিক আছে, 5-এ বা 4-এ ছিলা, অনেক ছোট ছিলা। তো তোমরা মনে করে দেখো, তোমরা প্রচুর পরিমাণে হেক্সিসল ব্যবহার করছো, তারপরে ডেটল পানি ব্যবহার করছো, তারপরে ধরো মনে করো আমরা হ্যান্ড ওয়াশ প্রচুর পরিমাণে ব্যবহার করছি, হ্যান্ড ওয়াশ লিকুইডগুলো প্রচুর পরিমাণে ব্যবহার করছি। একটু মনে করে দেখো তো, আমরা যখন হেক্সিসলগুলো মুখটা খুলতাম, একটু স্মেল নেওয়ার চেষ্টা করতাম, কেমন একটা ঝাঁঝালো গন্ধ আসতো না? মনে হইতো না গলার মধ্যে লাগতেছে? তো অ্যালকোহল আসলে প্রচুর পরিমাণে আসলে জ্বালা পোড়ায়। হ্যাঁ, তো এইটা হলো, ইথানল হলো একটা অ্যালকোহল। ইথানলের সংকেতটা যদি এখানে দিয়ে দিচ্ছি, আমি এখানে তোমাকে লিখে দিচ্ছি C2H5OH। এটা এখানে লেখা আছে, আমি আরেকভাবে লিখলাম আর কি, তুমি দুইভাবে মনে রাখতে পারো। এটা একটা অ্যালকোহল, এতটুকু মনে রাখবা। ইথাইল কি? একটা অ্যালকোহল। ইথাইল বা ইথানলকে আমরা জ্বালানি হিসেবে কিভাবে ব্যবহার করতে পারি? দেখো, ইথানলের অপর নাম হলো ইথাইল অ্যালকোহল। ঠিক আছে, আপাতত মুখস্থ করো, ইথাইল অ্যালকোহল। CH3, ঠিক আছে, CH2, এই দুটা মিলে হয় তোমার হলো ইথাইল। ঠিক আছে, OH যুক্ত করার কারণে এটা নাম হয়েছে ইথাইল অ্যালকোহল। এর রাসায়নিক সংকেত হলো CH3CH2OH। মাত্র বললাম, এগুলো মুখস্থ যদিও। জীবাশ্ম জ্বালানি যেমন কেরোসিন, ডিজেল, পেট্রোল প্রভৃতির মতো ইথানলকেও পোড়ালে আসলে প্রচুর পরিমাণে তাপশক্তি উৎপন্ন হয়। তাই জীবাশ্ম জ্বালানির মতো ইথানলকেও তাপ ইঞ্জিনে ব্যবহার করে আমরা কলকারখানা, গাড়ি, বিমান, জাহাজ, ট্রলার সবকিছু কি চালাইতে পারি। এই যে এই লাইনটা থেকে একটু দাগাবা, হ্যাঁ, এটা একটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। দেখো, উত্তর আমেরিকা সহ অনেক দেশে জীবাশ্ম জ্বালানির সাথে ইথানলকে মিশিয়ে তাপ ইঞ্জিনে ব্যবহার করা হচ্ছে। কোন দেশ? উত্তর আমেরিকা। তারা কি করতেছে? তাদের যে জীবাশ্ম জ্বালানি আছে তার সাথে কাকে মিক্সড করতেছে? ইথানলকে মিশিয়ে তারা কি করতেছে? তাপ ইঞ্জিনে ব্যবহার করতেছে। এতে তারা আসলে সাশ্রয়ী হয়। তো যুক্তরাষ্ট্রের সব গাড়িতে পেট্রোলের সাথে শতকরা কত ভাগ? শতকরা 10 ভাগ ইথানলকে মিশিয়ে আসলে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। তো এটা একটা ইম্পর্টেন্ট লাইন না, যে যুক্তরাষ্ট্রে কত ভাগ পেট্রোলের সাথে ইথানলকে ব্যবহার করা হচ্ছে? 10%।
এই পার্সেন্টেজটা আমাদের জন্য আসলে এমসিকিউ বেশ আসতে পারে এবং আসছে এর আগে, কারণ তোমরা অনেক বছর পরে এই অষ্টম নম্বর চ্যাপ্টারটা পড়তেছো, বিগত 4 থেকে 5 বছর ধরে অষ্টম নম্বর চ্যাপ্টারটা শর্ট সিলেবাসে ছিল না। আচ্ছা, তাই আমরা যত ইথানলকে জ্বালানি হিসেবে ব্যবহার করব ততই আসলে জীবাশ্ম জ্বালানির উপরে চাপ কমবে। জীবাশ্ম জ্বালানি তো তৈরি হতে অনেক বিশদ সময় লাগে, এদেরকে আসলে পাইতে গেলে অনেক লং টাইম ওয়েট করতে হবে। আমরা যদি অনেক বেশি পরিমাণ খরচ করা শুরু করে ফেলি এদেরকে তো সহজে বানাইতে পারবো না। সো এটার আসলে বিকল্প হিসেবে কি করা যেতে পারে, তো বিজ্ঞানীরা আবিষ্কার করলেন আসলে ইলেকট্রিক তোমার হলো ইঞ্জিন। গুড, ভেরি গুড, ঠিক আছে, বাট এখানে আসলে প্রচুর পরিমাণে বিদ্যুৎ শক্তি খরচ হচ্ছে। এবং এটার পাশাপাশি আমরা চাইলে ইথানলকে ব্যবহার করতে পারি। ইথানল বা অ্যালকোহল প্রস্তুত করাটা আমাদের জন্য ইজি, কারণ আমরা জানি দেখো পান্তা ভাত আমরা অনেকেই এই যে সামনে এপ্রিল মাস আসলে আমরা কি করব, পয়লা বৈশাখ করব, ঠিক আছে। হ্যাঁ আলিফ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা 14 এপ্রিল কি করি, পয়লা বৈশাখ পালন করি। পয়লা বৈশাখে আমাদের মেইন খাবারের মেনুতে কে থাকে, পান্তা ভাত থাকে, ইলিশ মাছ থাকে, অথবা পান্তা ভাত তো থাকেই, সাথে তোমার হলো পেঁয়াজ থাকে, একটা মরিচ থাকে, আর আলু ভর্তা। উফ, সরিষার তেল দিয়ে মাখাইলে আর ধরো মনে করো লবণটা দিয়ে মাখাইলে, আমার তো এখনই খাইতে ইচ্ছা করতেছে, বাট একটু মাথায় রাখো পান্তা খাওয়ার পর দেখবা সারাটা দিন, একটু বেশি পরিমাণ পান্তা খাইলে সারাটা দিন একটু মাথাটা ঝিমঝিম করে, একটু ঘুম ঘুম পায়। ফর হোয়াট, কেন? কারণ পান্তা ভাতটা সেই যে রাত্রেবেলা ভিজায় রাখছি না, পান্তা ভাত তো কার্বোহাইড্রেট। এই কার্বোহাইড্রেট যখন আসলে ভিজায় রাখতেছি, এ আসলে কি তৈরি করতেছে জানো, মদের মতো অ্যালকোহল তৈরি করতেছে, ঠিক আছে। তো এই যে মদ খাইলে আলটিমেটলি কি হয়, আমাদের যে সেন্সরি নার্ভ আছে না, আমাদের এখানে সেন্সিটিভ অর্গান তো আমাদের ম্যাক্সিমামই, তার মধ্যে একটা সেন্সরি নার্ভ আছে, সেই নার্ভটাকে আসলে সে কিছুটা তোমার হলো রিল্যাক্স করে দেয়। তো রিল্যাক্স করে দেওয়ার জন্য তুমি যখন হাঁটো তখন এমনি এমনি দোলে দোলে হাঁটো, কারণ তোমার তো সেন্সরি অর্গানটা বা সেন্সরি নার্ভটা ঠিক মতো কাজ করে না, তোমাকে তো সে ব্রেইনে তো সিগন্যাল দিচ্ছে না যে এখন সোজা থাকতে হবে, সোজা হাঁটতে হবে, সোজা কথা বলতে হবে, স্ট্রংলি কথা বলতে হবে। সেন্সরি নার্ভ তোমার ব্রেইনকে কমান্ড দিচ্ছে তুমি এখন ঢুলে ঢুলে কথা বলো, রিল্যাক্স। তো এই কারণে হয় কি যে দেখবা পান্তা ভাত খাবা, এক্সপেরিমেন্ট করে দেখো যে পান্তা ভাত অনেক বেশি পরিমাণে খাচ্ছ, অথবা পান্তা ভাত ধরো তুমি আজকে সন্ধ্যায় ভিজায় রাখছো ভাতটা এবং কালকে তুমি দুপুরে খাচ্ছ, খাইতে যদি একটু অড লাগবে, বাট দেখবা খাবা ফ্রিজের থেকে বের করে প্রচুর পরিমাণে পানিটা খাবা, পান্তা ভাতের পানিটা, সারাদিন এমনি ঝিমাইবা, রিল্যাক্স, ঠিক আছে। বাট আবার বেশি খাও না, সমস্যা হয়ে যাবে আবার, ঠিক আছে। সো আমাদের চেষ্টা করতে হবে ইথানলের উপরে আসলে একটু ব্যবহারটা বাড়াই দিতে। আচ্ছা, রাসায়নিক শক্তির ব্যবহার আসলে নেতিবাচক প্রভাব, আমাদের বাচক প্রভাব আছে হলো 2 প্রকার। একটা আছে হলো তোমার ইতিবাচক মানে ভালো ইতিবাচক প্রভাব, আর একটা আছে তোমার হলো নেতিবাচক প্রভাব। নেতিবাচক বলতে কি বোঝায়, খারাপ প্রভাব। ওকে, তো এটা আমরা বোঝার চেষ্টা করি যে কার্বন ডাই অক্সাইড বায়ুর অন্যান্য উপাদানের সাথে বিক্রিয়াও করে না। হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড প্রচুর পরিমাণে তাপ শক্তি ধারণ করতে পারে, যার কারণেই তো আসলে গ্লোবাল ওয়ার্মিংটা হচ্ছে। ফলে পৃথিবীর তাপমাত্রা দিনে দিনে বেড়ে যাচ্ছে, একে বৈশ্বিক উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলে, মাত্র যে কথাটা বললাম। তার মানে কার্বন ডাই অক্সাইডের মেইন ধারণ ক্ষমতাটা কি, সে প্রচুর পরিমাণে তাপ কনজিউম করে রাখতে পারে, তাপকে ধরে রাখতে পারে। তাহলে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস পাইলাম যে কার্বন ডাই অক্সাইড এর বৈশিষ্ট্যের মধ্যে একটা জিনিস আছে কি, যে হিট সে কি করবে, কনজিউম করবে। হিট কি করবে, কনজিউম করে রাখতে পারে। এই কারণে আসলে যে তার যে ভিতরে তাপ যে আছে এই তাপটাকে সে ছাড়ে দেয় না, তো তাপ ধরে রাখে। তাপ ধরে রাখার কারণে কি, তার এনভায়রনমেন্টের মধ্যে যে তাপটা ছিল সেই তাপ তো আসলে বের হয়ে যাইতে পারতেছে না, তো এনভায়রনমেন্টে তাপটা রেখে দিচ্ছে, আর রেখে দেওয়ার কারণে পুরো জায়গাটা গরম হয়ে যাচ্ছে, তো ধীরে 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 টেম্পারেচার বাড়তেছে, এটা গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। আচ্ছা, বৈশ্বিক উন্নয়নে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে মরু অঞ্চলের বরফ বলে সেটি সমুদ্রের পানির নিচে, ঠিক আছে, মানে নিচে যে স্তরটা ছিল একদম মনে করো ধীরে 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 উপরের দিকে চলে যাচ্ছে, মানে হলো উচ্চতা বাড়ায় দিচ্ছে, মানে তলায় চলে যাচ্ছে জিনিসগুলো, পানির স্তরটা নিচে যেটা ছিল এটা উপরে উঠতেছে, যে কারণে বাংলাদেশ সহ পৃথিবীর অনেক দেশের বিশাল অংশ পানির নিচে ডুবে যাবে, যেটা কিছুক্ষণ আগে তোমাকে বললাম যে আমরা হয়তো এটা ফিল করতে পারতেছি না যে আসলে আমরা আমাদের সাথে কি ঘটতে যাচ্ছে ভবিষ্যতে, আমাদের নেক্সট জেনারেশন বুঝবে। এবং মজার বিষয়, তারা আমাদেরকে প্রচুর গালি দিবে, গালি দিলেও লাভ নেই, আমরা অবশ্য সেই গালি শুনতেও পাবো না, গালি রিপ্লাইও করতে পারবো না, মনও খারাপ হবে না গালিটা খেয়ে, ঠিক আছে। বাট এটা আমাদের করা উচিত হবে না, আমরা চেষ্টা করব
যখনই যেখানে সুযোগ পাই, গ্রামে আমরা যখন ঘুরতে যাব, নানি বাড়িতে, দাদি বাড়িতে, চেষ্টা করব আমরা ট্রি প্ল্যান্ট করার। আমরা ধরো যেখানেই যাব ট্রি প্ল্যান্ট করব। আমাদের পড়ার টেবিলের আশেপাশে ট্রি প্ল্যান্ট করে রাখতে পারি, ছোট 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 টবের মধ্যে। হ্যাঁ, বাসার যে বারান্দা আছে সেখানে ট্রি প্ল্যান্ট করে রাখবো। এতে দেখবো তোমার নিজের ভালো লাগবে। যদি একটু মশা টশা বাড়তে পারে, তুমি সুন্দর করে স্প্রে করবা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবা, এতে তোমার জন্য ভালো লাগবে, পরিবেশটা সুন্দর লাগবে দেখতে। আমি জানি তোমাদের এখানে প্রায় 30 জন 31 জন আসো, সবাই গাছকে ভালোবাসো, ঠিক আছে, সবাই ফুল ভালোবাসো। ঠিক সিমিলারলি তারা আমাদেরকে যেভাবে কিছু দিচ্ছে, আমাদেরও আসলে রেসপন্সিবিলিটি তাদের জন্য কিছু করা। তো কার্বন ডাইঅক্সাইড ছাড়াও আরো কিছু গ্যাস তো থাকবেই, যারা যেগুলো পৃথিবীকে তাপমাত্রা কি বৃদ্ধি করতে সাহায্য করতেছে। তাপমাত্রা বৃদ্ধির ঘটনাকে গ্রিন হাউস ইফেক্ট বলি আমরা, আর এই সকল গ্যাসকে গ্রিন হাউস গ্যাস বলি। গ্রিন হাউস গ্যাস কোনগুলো? ওই যে কিছুক্ষণ আগে অ্যাসিড বৃষ্টি লিখলাম না, সালফার ডাইঅক্সাইড আছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড আছে, কার্বন ডাইঅক্সাইড তো আছে, এইগুলোই সবগুলো মিলে আসলে গ্রিন হাউস গ্যাস। এবং আমাদের যে ওজোন স্তর আছে, মানে ওজোন যে গ্যাস, এটার সংকেত তো আমরা মোটামুটি সবাই জানি, তাই না? সবাই জানি ওজোন গ্যাসের সংকেত হলো O3। ওজোন গ্যাসের সংকেত কি? O3। এই ওজোন স্তরে ওজোন গ্যাস, আমাদের যে অনেকগুলো স্তর আছে না, যারা তোমার ফিজিক্স এই সমাজ পড়ছো, সবাই আমরা ভূগোল আছে না, ভূগোল আমি যদিও যখন আমি 9 10 ছিলাম ভূগোল বুঝতাম না, আমি এখনো ভূগোল বুঝি না, উত্তর দক্ষিণ বুঝি না। আমার যদি কেউ বলে যে, ধরো ফোনে আমি বলছি যে ভাই আমি তো, বা আন্টি বা আঙ্কেল আমি তো আসছি আপনার বাসার এরিয়ায়, আর আপনার বাসাটা কোন জায়গায়? ধরো ভাই সোজা হিসাব, ধরো আমি তোমার বাসায় মানে এরিয়াতে গেছি, তুমি আমাকে কি বলবা বা কি বলা উচিত? হ্যাঁ স্যার, আপনি স্যার বাড়ি নাম্বার 300-তে আসেন বা 301-এ আসেন, এটা বললে সোজা। আমি কাউকে জিজ্ঞাসা করবো ভাই 300 নাম্বার বাড়িটা কোথায়, বলে দিবে যে ভাই অমুক দিন যান, অমুক দিক যান, ঠিক আছে। হেতি কয় কি, আপনি যেখানে আছেন এন থেকে উত্তর দিকে আসেন, উত্তর দিকে গেলে আপনি আমার বাড়িটা খুঁজে পাবেন। হ্যাঁ ভাই, আমি জানে দাঁড়াইছি, এমনিতে আমি পারি না ভূগোল, আমি কেমনে বুঝবো আমার জায়গা থেকে উত্তর দিকটা কোন দিক? মহা মুসিবত, বিষয়গুলো এরকম। সো নেক্সট টপিক, এই যে ওজোন স্তর, আমাদের অনেকগুলো স্তর আছে। এখন এই স্তরের মধ্যে ওজোন স্তর আছে, তো আমাদের যে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে যে আমাদের যে এখানে যে এনভায়রনমেন্টটা থাকে, এখানে যে উষ্ণ হয়ে রয়েছে, এই তাপটা আসলে না, ওই যে বললাম না কার্বন ডাইঅক্সাইড ধারণ করে রাখতে পারে, এ আসলে না উপরে আর যাইতে দিচ্ছে না। তো এই কারণে আসলে কি পুরো এনভায়রনমেন্টটা প্রচন্ড গরম হয়ে যাচ্ছে দিন দিন, গ্লোবাল ওয়ার্মিং হওয়ার কারণে। হ্যাঁ, তো আমাদের এই জন্য কি করতে হবে, এখানকার যে কার্বন ডাইঅক্সাইড গুলো আছে এগুলোকে গ্রাস করতে হবে। এদেরকে কে খাইতে পারবে? আসলে গাছ খাইতে পারবে। এই জন্য প্রচুর পরিমাণে আমাদেরকে ট্রি প্ল্যান্ট করতে হবে। তো এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকে যাই, সেটা হলো আমাদের ক্লাস ওয়ানের শেষের দিকে, আর অল্প কিছুক্ষণ লাগবে। দেখো, তড়িৎ রাসায়নিক কোষ, ইলেকট্রোকেমিক্যাল সেল, এটা বলতে কি বোঝায়? যে যন্ত্রের সাহায্যে আসলে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে আমরা কি করব, রাসায়নিক শক্তিতে কাজে লাগায় কি শক্তি তৈরি করব? বিদ্যুৎ শক্তি তৈরি করব, অথবা বিদ্যুৎ শক্তিকে ব্যবহার করে আমরা রাসায়নিক শক্তি বা রাসায়নিক বিক্রিয়া ঘটাবো। এটাকে আমরা বলবো রাসায়নিক কোষ। সংজ্ঞা খুব ইম্পর্টেন্ট এটার। ক নম্বরে আসবে যে রাসায়নিক বা তড়িৎ রাসায়নিক কোষ কাকে বলে? তড়িৎ রাসায়নিক কোষ কাকে বলে? যে যন্ত্রের সাহায্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে রাসায়নিক শক্তিকে সরাসরি বিদ্যুৎ শক্তিতে অথবা বিদ্যুৎ শক্তি ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়, তাকে আমরা কি বলবো? রাসায়নিক কোষ বা তড়িৎ রাসায়নিক কোষ বলবো। সংজ্ঞাটা ক নম্বরের জন্য ইম্পর্টেন্ট। তড়িৎ রাসায়নিক কোষে একই বা দুইটি ভিন্ন তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে দুইটি ধাতব দণ্ড বা একটি ধাতব দণ্ড ও একটি গ্রাফাইট দণ্ড আংশিক ডোবানো থাকে, যেটা আমি তোমাকে তড়িৎদ্বারের কথা বলছিলাম। অতঃপর দুইটি দণ্ডটিকে একটি ধাতব তার দ্বারা যদি সরাসরি ব্যাটারি তার দ্বারা তুমি সংযুক্ত করে দিতে পারো, অথবা তুমি বাইরে থেকে একটা উৎস দিতে পারো, ব্যাটারি সংযোগ দেওয়া হয়। কোষে ব্যবহৃত এই ধাতব দণ্ড বা গ্রাফাইট দণ্ডকে তড়িৎদ্বার বা ইলেকট্রোড বলে। এই পর্যন্ত আমরা আপাতত মনে রাখি। বিস্তারিত আলোচনা আমরা নেক্সট ক্লাসে করব, কারণ আমাদের তড়িৎ বিশ্লেষ্য কোষ নিয়ে পড়তে হবে। এখানে তোমার হলো গ্যালভানিক সেল আছে, তারপর তোমার হলো ইলেকট্রোলাইটিক সেল আছে, ড্রাই সেল পড়তে হবে, ঠিক আছে। তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ পড়তে হবে, তোমার মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ পড়তে হবে, তো তড়িৎ দ্বার পড়তে হবে। তো আমরা ভার্সলি এখানে পড়াশোনা করব। আমাদের আই থিঙ্ক 2টা লেকচার লাগবে, 2টা লেকচার হলে আমরা এই চ্যাপ্টার পুরোপুরি কমপ্লিটলি শেষ। এখন আমাকে জাস্ট 1 মিনিটে তোমরা জানাও যে আজকের টপিকে তোমাদের এই পর্যন্ত কারো বুঝতে কোনো অসুবিধা আছে কিনা। আমার মনে হয় তোমরা বেশ এই পর্যন্ত সমস্যা নাই। স্যার আমিও বুঝি না ভূগোল। আচ্ছা ঠিক আছে স্যার, আগে কি বুঝছি? স্যার আই লাভ ট্রি, ইয়েস ভেরি গুড। নিজম বলছো অল ক্লিয়ার স্যার, ওকে।
রিক স্যার সেম অবস্থা, আমি কি এখন ক্যাম্পাস নিয়ে যাওয়া হাট ভাই? এটা একটা বড় সমস্যা। রুবাই অল ক্লিয়ার স্যার, ভেরি গুড। লিহা নো প্রবলেম, ভেরি গুড। আজকে লেকচারটা যদিও আহামরি যে খুব বেশি ইম্পর্টেন্ট ছিল বিষয়টা, বাট এখানে আমাদের অনেক কিছু বোঝার ছিল, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট ছিল। ক্লিয়ার ওয়াইফাই ক্লিয়ার। ওকে ভেরি স্যার, আমি ওয়াইফাই কি আমার ওয়াইফাই গেছিল, আচ্ছা আবার একটু সামারাইজ করবেন? আচ্ছা একটু সামারাইজ করে দিলে, আজকে আবার এখানে এই বোর্ডে আবার তোমার লাইভ ক্লাস আছে বুঝছো তোমাদের প্রিয় তুষার স্যারের। সো সামারি যদি একটু বলে ফেলি, সেটা হলো যে এই যে আমরা গ্রিন হাউস নিয়ে কথা বললাম, গ্রিন হাউসের মেইন কাজ কি, মানে আমাদের গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে কেন? কারণ প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড আমরা বের করে দিচ্ছি। আর কার্বন ডাইঅক্সাইডের সবচেয়ে গুরুত্বপূর্ণ কি ক্যারেক্টারিস্টিক হলো, সে প্রচুর পরিমাণে হিটকে কনজিউম করতে পারে। এখন হিট কনজিউম করার কারণে সে কি করে, এই যে তাপটাকে ধরে রাখতেছে, তাপটাকে বের হতে দিচ্ছে না। এই প্রচুর পরিমাণে তাপ বা হিট কনজিউম হওয়ার কারণে এনভায়রনমেন্ট প্রচুর ওয়ার্ম হয়ে যাচ্ছে, যেটাকে আমরা গ্লোবাল ওয়ার্মিং বলতেছি। এবং এই কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করতেছে, সালফার ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড তৈরি করতেছে, আবার নাইট্রোজেন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড তৈরি করতেছে। এগুলো হলো অ্যাসিড বৃষ্টি। এগুলো নিয়ে আলোচনা করছিলাম। বিভিন্ন এই যে মাঝখানে তড়িৎ বিশ্লেষক কোষ নিয়ে আলোচনা করলাম। এই যে তড়িৎ বিশ্লেষক কোষের সংজ্ঞাটা পড়বা, বইয়ের মধ্যে দেখানো আছে, আমি একবার বইয়ের জিনিসটা উঠাইছি। ঠিক আছে, এই পর্যন্ত আমরা আজকে পড়ছি। নেক্সট দিন আমরা নেক্সট টপিক, মানে খুব ভাসলি নেক্সট লেকচারটা খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, কেউ মিস দিবা না। আর নেক্সট লেকচারে আমাদের কিন্তু তোমার এমসিকিউ এক্সাম থাকবে। ঠিক আছে, যেহেতু সেদিন আমাদের অনেক পড়াশোনা। সো আজকের মতো আশা করি, আর কেউ কিছু লিখবো? বাঁধন কি লিখছো? ক্লিয়ার, ওকে। আচ্ছা, আগে কি সায়েন্সে ভূগোল ছিল? সায়েন্সে ভূগোল ছিল। আচ্ছা ঠিক আছে। আলিফ কি লিখছ? আর আপনি কি অসুস্থ? আচ্ছা ওকে, ক্লিয়ার। ওকে, শুভরাত্রি, সবাই লাইভ ক্লাসে জয়েন করো। আল্লাহ হাফেজ।